বন্ধুরা, আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো গোলাপ গাছের জুন মাসের পরিচর্যা। যদি জুন মাসে গোলাপ গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পেতে চাও, যদি গোলাপ গাছকে শুকিয়ে যাওয়ার হাত থেকে বাঁচাতে চাও, স্ট্রেস থেকে বাঁচাতে চাও, তাহলে আজকের এই ভিডিওতে আমি মোট 5টা টিপসের কথা বলবো। এই 5টা টিপস যদি তোমরা ফলো করতে পারো তাহলে তোমাদের বাগানের গোলাপ গাছগুলো কিন্তু শুকিয়ে যাবে না এই প্রচণ্ড গরমে। টেম্পারেচার যদি 40 ডিগ্রির ওপরেও চলে যায় তাহলেও কিন্তু তোমাদের বাগানের গোলাপ গাছগুলো সুস্থ থাকবে এবং গাছের মধ্যে তোমরা নতুন গ্রোথ দেখতে পাবে। বন্ধুরা, যদি তোমরা তোমাদের বাগানের গোলাপ গাছগুলোকে শুকিয়ে যাওয়ার হাত থেকে বাঁচাতে চাও তাহলে আজকের এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখতে থাকো। একটু স্কিপ করো না, স্কিপ করলে অনেক কিছুই মিস করে ফেলবে। নমস্কার, আমি লাবণী। আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। পয়েন্ট নাম্বার 1, বন্ধুরা, তোমরা যে যেখানেই থাকো না কেন সেখানকার আবহাওয়া যদি 40 ডিগ্রি বা 45 ডিগ্রির ওপরে চলে যায় তাহলে এই সময় বাগানের প্রত্যেকটা গোলাপ গাছকে কিন্তু শেডের মধ্যে রাখতে হবে অথবা গ্রিন নেটের ছায়ায় রাখতে হবে। তবেই কিন্তু তোমরা তোমাদের বাগানের গোলাপ গাছগুলোকে বাঁচাতে পারবে। এই প্রচণ্ড গরমে গাছ যদি ছায়ায় বা শেডের মধ্যে থাকে তাহলে কিন্তু টবের মাটি খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় না। টবের মাটিতে আমরা সকালবেলা বা বিকালবেলা যে জল প্রয়োগ করছি সেটা কিছুক্ষণের মধ্যেই কিন্তু শুকিয়ে যায় অতিরিক্ত রোদ্দুরের কারণে। যদি গ্রিন নেটের ছায়ায় রাখতে না পারো সেক্ষেত্রে কিন্তু তোমরা মালচিং করতে পারো। মালচিং তোমরা ডিমের ট্রে অথবা কার্ডবোর্ড কাগজ দিয়ে মালচিং করতে পারো অথবা নারকেলের খোসা দিয়ে, যে কোনো কিছুর সাহায্যে মালচিং করো। তাহলে গাছ কিন্তু হঠাৎ করে স্ট্রেসের মধ্যে চলে যাবে না, গাছ সবুজ এবং সতেজ থাকবে। পয়েন্ট নাম্বার 2, বন্ধুরা, এই সময় যদি তোমাদের এরিয়াতে হঠাৎ করে বৃষ্টি হয় তাহলে গাছ কিন্তু বৃষ্টির জলের মধ্যেই রাখবে। বৃষ্টির জলের মধ্যে আছে প্রচুর মাত্রায় নাইট্রোজেন। নাইট্রোজেন গাছকে সবুজ ও সতেজ রাখে। তাছাড়া বৃষ্টির জল কিন্তু অ্যাসিডিক হয়, যে কারণে মাটি কিন্তু অ্যাসিডিক হয়ে যাবে, আর অ্যাসিডিক মাটিতে গাছের গ্রোথ খুব ভালো হয়। পয়েন্ট নাম্বার 3, বন্ধুরা, এই সময় কি গোলাপ গাছের কাটাই ছাঁটাই করা যাবে? এই জুন মাসের প্রচণ্ড গরমে গোলাপ গাছের অতিরিক্ত হার্ড প্রুনিং করা একেবারেই ঠিক নয়। শুধুমাত্র শুকিয়ে যাওয়া ফুলগুলোকে আমরা 3 পাতার নিচ থেকে এবং 5 পাতার ওপর থেকে সামান্য কেটে দেব। তো এই হালকা প্রুনিংটা কিন্তু এই সময় জরুরি। তো এই সময় তোমরা কিন্তু একেবারে হার্ড প্রুনিং করতে যাবে না। হার্ড প্রুনিং করলে গাছের ডালে কিন্তু ডাইব্যাক চলে আসতে পারে এই প্রচণ্ড গরমের কারণে। তাই হার্ড প্রুনিং বাদ দিয়ে তোমরা হালকা করে সফট প্রুনিং করো অথবা শুধুমাত্র শুকিয়ে যাওয়া ফুলটাকে ডাল থেকে কেটে ফেলে দাও। এই প্রচণ্ড গরমে যদি ডালে ডাইব্যাক চলে আসে তাহলে কিন্তু গাছকে বাঁচানো সম্ভব নয়। সম্পূর্ণ গাছটা হঠাৎ করেই কিন্তু ধীরে ধীরে শুকিয়ে মারা যেতে থাকবে। কিন্তু যদি কোনো গাছের ডালে অনেকটা ডাইব্যাক থাকে তাহলে সেই ডাইব্যাক ডালগুলোকে আমাদের পরিষ্কার কাটারের সাহায্যে কেটে দিতে হবে। ফাঙ্গাস আক্রান্ত এই শুকিয়ে যাওয়া ডালগুলি গাছের মধ্যে থাকলে কিন্তু অন্যান্য সুস্থ ডালও শুকিয়ে যাবে। তাই খুব ভালোভাবে গাছকে পরিষ্কার রাখতে হবে। এখন যেন একেবারেই গাছের মধ্যে কোনো রকম হলুদ পাতা না থাকে, গাছের মধ্যে কোনো শুকিয়ে যাওয়া ডাল না থাকে। যদি গাছের ডাল শুকিয়ে না যায় তাহলে কিন্তু একেবারেই হার্ড প্রুনিং করা যাবে না। গাছের ডাল যেখান থেকে আমরা কাটবো সেখানে ফাঙ্গিসাইড অথবা হলুদ গুঁড়োর পেস্ট অবশ্যই লাগিয়ে দেব। মোম গলিয়েও তোমরা কিন্তু এই জায়গাগুলো সিল করে দিতে পারো, তাহলেও কিন্তু খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। পয়েন্ট নাম্বার 4, বন্ধুরা, সামনেই বর্ষাকাল। বর্ষাকাল আসবে, কিন্তু বর্ষাকালের আগে আমাদের কয়েকটা প্রোটেকশন নিতে হবে। আমাদের গাছের টবের যদি ড্রেনেজ সিস্টেম ঠিক না থাকে, যদি টবে জল দেওয়ার সঙ্গে সঙ্গে সেই জল যদি ওপরে জমা হয়ে যায়, জল যদি কিছুতেই ড্রেনেজ হোল দিয়ে বাইরে বেরিয়ে না যায় তাহলে সেই গাছকে আমাদের রিপোর্ট করতে হবে। রিপোর্ট করার আদর্শ সময় ঠান্ডা আবহাওয়া। বন্ধুরা, ঠান্ডা আবহাওয়ার সময় যে কোনো গাছ রিপোর্ট করলে সেই গাছ কিন্তু শকের মধ্যে চলে যায় না। তাই যদি তোমরা দেখো যে হঠাৎ বৃষ্টি হয়েছে তো সেই সময় যদি তোমরা রিপোর্ট করতে পারো তাহলে কিন্তু গাছ কোনো রকমভাবে স্ট্রেসের মধ্যে যাবে না, গাছ ঝিমিয়ে যাবে না। যদি এই মুহূর্তে তোমরা গাছ রিপোর্ট করতে চাও, যদি ড্রেনেজ সিস্টেম ঠিক না থাকে সেক্ষেত্রে রুট বল না ভেঙে গাছ রিপোর্ট করতে হবে। তো যদি দেখো যে টবের মাটি শুকিয়ে যাচ্ছে না, যদি দেখো যে ড্রেনেজ সিস্টেম ঠিক আছে, সেক্ষেত্রে প্রথম যে কাজটা করতে হবে টবের মাটিটা খুব ভালোভাবে খুশে নিতে হবে। টবের মাটিটাকে হালকা শুকনো করতে হবে। টবের মাটিতে জল একেবারেই প্রয়োগ করা যাবে না। টবের মাটিতে সবসময় তোমরা কিন্তু অতিরিক্ত জল একেবারেই প্রয়োগ করবে না। যে গাছ অসুস্থ দেখছো, যে গাছে প্রচুর পরিমাণে ডাইব্যাক আসছে, সেই গাছে টবের মাটি সবসময় হালকা ময়েশ্চার রাখবে, কিন্তু একেবারে কাদা কাদা রাখবে না। যে কোনো গোলাপ গাছের মাটি সব সময় হালকা ময়েশ্চার রাখতে হয়। কখনো একেবারে শুকিয়ে যেন না যায়, আবার কখনো যেন একেবারে কাদা কাদা না হয়ে থাকে। অতিরিক্ত কাদা কাদা মাটিতে কিন্তু গাছের ডালে বেশি ডাইব্যাক আসে। অতিরিক্ত কাদা কাদা মাটিতে শিকড়ে ফাঙ্গাস অ্যাটাক করে এবং যার ফলে সম্পূর্ণ গাছটা হঠাৎ করেই মারা যায়। টবের মাটি সবসময় চেক করে তবেই কিন্তু গাছে জল প্রয়োগ করতে হবে। টবের মাটি যখন হালকা হালকা ময়েশ্চার থাকবে সেই রকম অবস্থায় গাছে ভরপুর মাত্রায় জল প্রয়োগ করতে হয়। কখনো অল্প অল্প জল প্রয়োগ করবে না। অল্প অল্প জল প্রয়োগ করলে কিন্তু গাছের কাণ্ডে ফাঙ্গাস লাগে।
মাটি যখন দেখবে ওপরের টপ সয়েল বেশ খানিকটা শুকিয়ে গেছে তখন কিন্তু ভরপুর মাত্রায় জল প্রয়োগ করতে হবে। বন্ধুরা এবার আসি পয়েন্ট নাম্বার 5, গাছে আমরা এই সময় কি খাবার প্রয়োগ করব। তো খাবার প্রয়োগ করার আগে আমাদের যে কাজটা করতে হবে, মিডিয়া ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। মিডিয়ার মধ্যে যদি পচা পাতা পড়ে থাকে বা শুকিয়ে যাওয়া ডাল থাকে সেগুলোকে ফেলে দিতে হবে, যদি আগাছা থাকে সে আগাছাগুলোকে তুলে ফেলতে হবে এবং এরপর টবের মিডিয়াটা খুব ভালোভাবে খুশে নিতে হবে। টবের মিডিয়া ভালোভাবে খুশে নেওয়ার পর আমরা এই গাছে খাবার প্রয়োগ করব। বন্ধুরা এই সময় আমরা কিন্তু একেবারেই কোনো রকম রাসায়নিক খাবার প্রয়োগ করব না। এই প্রচণ্ড গরমে বাগানের প্রত্যেকটা গোলাপ গাছকে সুস্থ রাখতে গেলে, সতেজ রাখতে গেলে, গাছে প্রচুর পরিমাণে ফুল আনতে গেলে জৈব খাবার প্রয়োগ করো। এই প্রচণ্ড গরমে রাসায়নিক খাবার কিন্তু গাছের জন্য অত্যন্ত ক্ষতিকারক। একটু রাসায়নিক খাবার যদি পরিমাণে বেশি হয়ে যায় গাছের পাতার কিনারা বরাবর কিন্তু পুড়ে যেতে শুরু করবে, গাছের ডালে অতিরিক্ত ডাইব্যাক চলে আসবে, তখন কিন্তু গাছ বাঁচাতে পারবে না। তো প্রথম যে খাবারটা আমি প্রয়োগ করব সেটা হলো ইউজ করা চা পাতা। বন্ধুরা গোলাপ গাছের মাটি যদি অ্যাসিডিক না থাকে, গোলাপ গাছের মাটি যদি অতিরিক্ত মাত্রায় ক্ষারীয় হয়ে যায় তাহলে কিন্তু গাছে কখনোই গ্রোথ আসে না। যদি গোলাপ গাছে নতুন গ্রোথ দেখতে চাও তাহলে কিন্তু তোমরা সবসময় চা পাতা ব্যবহার করবে অথবা কফি পাউডার। যদি ইউজ করা চা পাতা না থাকে সেক্ষেত্রে 1 চামচ পরিমাণ ফ্রেশ চা পাতা দেবে। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি পাকা কলার খোসার গুঁড়ো 2 চামচ পরিমাণ। পাকা কলার খোসার মধ্যে আছে প্রচুর মাত্রায় পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, বিভিন্ন ধরনের মাইক্রো ও ম্যাক্রোনিউট্রিয়েন্টস। তাই পাকা কলার খোসা তোমরা কিন্তু অবশ্যই গুঁড়ো করে গাছের গোড়ায় প্রয়োগ করার চেষ্টা করবে। তো পাকা কলার খোসার গুঁড়ো দেওয়ার পর আমরা এখানে দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। বন্ধুরা টবের মাটিতে কিন্তু অল টাইম ফাঙ্গাস মুক্ত রাখতে হবে। টবের মাটি যদি ফাঙ্গাস মুক্ত না থাকে গাছ কিন্তু কখনোই সুস্থভাবে বেড়ে উঠবে না। তো ফাঙ্গিসাইড তোমরা এখানে দিতে পারো। যদি তোমাদের কাছে হলুদ গুঁড়ো না থাকে সেক্ষেত্রে তোমরা এখানে ট্রাইকোডার্মা ভিরিডি 1 চামচ পরিমাণ দিতে পারো। তো সমস্ত খাবার প্রয়োগ করার পর দিয়ে দেবো ভরপুর মাত্রায় জল। বন্ধুরা টবের মাটি কিন্তু হালকা ময়েশ্চার থাকা অবস্থায় গাছে খাবার প্রয়োগ করবে, খুব বেশি যেন শুকিয়ে না যায়, মোটামুটি হালকা ময়েশ্চার থাকবে সেই রকম অবস্থায় গাছে খাবার দেবে এবং তারপর ভরপুর মাত্রায় জল প্রয়োগ করবে। বন্ধুরা এই খাবার প্রয়োগ করার পর আমরা কিন্তু গাছে মাইক্রোনিউট্রিয়েন্টস প্রয়োগ করব। গাছের কুঁড়ি এই সময় ভালোভাবে ফুটছে না, তার কারণ হলো অতিরিক্ত গরম। অতিরিক্ত গরমে গোলাপ, জবা যে কোনো গাছের কুঁড়ি ভালোভাবে ফুটছে না। তো মাইক্রোনিউট্রিয়েন্টসের অভাবে কিন্তু এটা হচ্ছে এবং অতিরিক্ত গরমের কারণে হচ্ছে। তো আমরা আমাদের গাছে প্রতিদিন সকালবেলা বা সন্ধ্যাবেলা দুবেলা ঠান্ডা জলে স্প্রে করব যে কোনো গাছে। তো তা সত্ত্বেও আমাদের গাছে যদি কুঁড়ি ভালোভাবে না ফোটে সেক্ষেত্রে আমরা কিন্তু গাছের মাটিতে অথবা গাছের পাতায় অনুখাদ্য প্রয়োগ করব। যে কোনো সিউইড তোমরা যদি গাছের পাতায় অথবা মাটিতে প্রয়োগ করতে পারো তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাবে। তো যদি তোমাদের কাছে গ্র্যানুয়াল সিউইড থাকে সেক্ষেত্রে তোমরা 1 চামচ পরিমাণ মাসে একবার টবের মিডিয়াতে প্রয়োগ করবে। টবের মিডিয়াতে প্রয়োগ করলেও কিন্তু একই রেজাল্ট পাওয়া যাবে। গ্র্যানুয়ালস দিলে প্রতি মাসে একবার প্রয়োগ করবে। টবের মিডিয়াতে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। প্রথমেই যে মিশ্র খাবার দেখালাম সেই মিশ্র খাবার প্রয়োগ করার 2 থেকে 3 দিন পর তোমরা সিউইড গাছে প্রয়োগ করবে। যদি সিউইড না থাকে, যদি কোনো অন্য অনুখাদ্য থাকে, অন্য কোনো মাইক্রোনিউট্রিয়েন্টস থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু যদি ডাস্ট আকারে থাকে তাহলে মাটির মিডিয়াতে প্রয়োগ করতে পারো অথবা গাছের পাতায় স্প্রে করতে পারো। যদি তোমাদের কাছে সিউইড লিকুইড থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু লিকুইড গাছের পাতায় স্প্রে করবে। 1 লিটার জলে 2 ml মিশিয়ে গাছের পাতায় 15 দিন অন্তর অন্তর মাসে 2 বার স্প্রে করবে। যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্টস, ফাঙ্গিসাইড অথবা অন্যান্য কোনো এনপিকে খাবার, যে কোনো খাবার সবসময় সকালবেলা ঠান্ডার সময় গাছে স্প্রে করবে। অতিরিক্ত রোদ্দুরে কিন্তু কখনোই গাছে স্প্রে করবে না। আর যে কোনো পেস্টিসাইড তোমরা সবসময় চেষ্টা করবে সন্ধ্যার সময় গাছে স্প্রে করার। অতিরিক্ত রোদ্দুরে কিন্তু কখনোই পেস্টিসাইড স্প্রে করবে না, তাহলে গাছের পাতা পুড়ে যাবে এবং গাছের ক্ষতি হবে। বন্ধুরা গ্রীষ্মকালে বাগানের যে কোনো গাছে কিন্তু পোকামাকড়ের আক্রমণ একটু বেশি হয়, তাই প্রতি সপ্তাহে একবার করে তোমরা যদি নিম তেল স্প্রে করতে পারো তাহলে বাগানের প্রত্যেকটা গাছ কিন্তু সুস্থ থাকে। শুধুমাত্র গোলাপ গাছই নয়, বাগানের যে কোনো গাছে প্রতি সপ্তাহে একবার করে নিম তেল স্প্রে করবে। এই প্রচণ্ড গরমে রাসায়নিক খাবার যেমন দেওয়া ঠিক নয়, ঠিক তেমনই কিন্তু রাসায়নিক কীটনাশক গাছে প্রয়োগ করাও ঠিক নয়। যদি পোকামাকড়ের আক্রমণ খুব বেশি দেখা যায়, জৈব কীটনাশকে যাচ্ছে না, তখন তোমরা কিন্তু মাসে 2 বার রাসায়নিক কীটনাশক প্রয়োগ করবে। বন্ধুরা জুন মাসের এই পরিচর্যা তোমরা করে দেখো, তোমাদের বাগানের প্রত্যেকটা গাছ কিন্তু ভালো থাকবে, সুস্থ থাকবে, সতেজ থাকবে এবং গাছে নতুন নতুন গ্রোথ আসবে। আর গ্রোথ আসা মানেই গাছে কিন্তু এই প্রচণ্ড গরমেও ফুল ফুটবে।
বন্ধুরা, এই ছিল আজকের আমার জুন মাসের গোলাপ গাছের পরিচর্যার ভিডিও। আশা করছি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লাগে তো প্লিজ একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, হাইপ করো। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও এরকম নিত্য নতুন বাগান সংক্রান্ত ভিডিও দেখার জন্য। কারণ এইরকম নিত্য নতুন বাগান সংক্রান্ত ভিডিও প্রতিদিন ঠিক সন্ধ্যা ৬টার সময় আপলোড করি। তো আজকের এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।